সবার আগে বলি, আমাদের যে এমআইসিসি কোচিং সেন্টারের যে চ্যানেলটা রয়েছে ইউটিউবের, যে প্রবলেমটা হচ্ছিল কিছুটা হলেও সলভ হয়েছে। তো কথা না বাড়িয়ে চলে আসবো ডাইরেক্ট ভিডিওর দিকে। আজকের ভিডিওটা তাদেরই জন্য যারা আমাকে বারবার বলছিল, স্যার আমি সেন্টেন্স মেক করতে পারি না, খুবই অসুবিধা হয় সেন্টেন্স মেক করতে। দেখো, যদি সেন্টেন্স মেক করতে অসুবিধা হয়, শুধু ট্রান্সলেশনে প্রবলেম না, তোমার প্রেসিতেও প্রবলেম হবে, তোমার রিপোর্টেও প্রবলেম হবে, তোমার লেটার রাইটিংও প্রবলেম হবে। তুমি যেটাই করবে সেখানেই তোমার প্রবলেম আসবে। তুমি এরর কারেকশানও ঠিকভাবে ধরতে পারবে না, তুমি সেন্টেন্স ইমপ্রুভমেন্টও করতে পারবে না, এমনকি ফিল আপসেও তোমার গিয়ে প্রবলেম হবে। তো সেন্টেন্সের স্ট্রাকচার আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। দেখো, টোটাল যে গ্রামারটা রয়েছে সেটা তো একদিনের ভিডিওতে 20 মিনিট বা 30 মিনিটে তো বলা পসিবল নয়। কিন্তু আমি এটা চেষ্টা করব যে কিছু কিছু এমন জিনিস বলা যাতে তোমাদের কনফিডেন্স লেভেল আগের থেকে কিছুটা বেড়ে যায়। আর আমি যেমনভাবে বলার চেষ্টা করব, দেখবে একেবারে সহজ সরলভাবে। আর সেই জিনিসগুলোকে তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে, আর নিজে সেন্টেন্স লিখে সেগুলোকে একটু অ্যাপ্লাইও করার চেষ্টা করো। তো যাই হোক, শুরু করি। আচ্ছা, সবার আগে আমাকে বলো, ছোটোবেলায় আমাদের টিচাররা আমাদেরকে এটা শেখাতো না, একটা সেন্টেন্স গঠিত হয় 3টে জিনিস দ্বারা? এরকমই তো শেখাতো। আগে এটাকে বোঝার চেষ্টা করি। তো সবার প্রথমে আমাদেরকে যেটা বলতো, যে শুরুতে আছে আমাদের সাবজেক্ট বসে, সাবজেক্টের পরে আমাদের ভার্ব বসে, একটা ইংলিশ সেন্টেন্সের কথা বলছি, আর তারপরে থাকে আমাদের অবজেক্ট, আর অবজেক্টের মধ্যে আমাদের কি থাকে? প্রোনাউন থাকে। থাকে বা থাকতেও পারে, নাও থাকতে পারে, এমন কোনো বাধ্যতা নেই। তো এবার আমি যেটা ভালো করে বলবো সেই ঘটনাটা ভালো করে বোঝো। আমি ম্যাথে যেমন পাওয়ার দেখেছো না, যে 10-এর পাওয়ার রয়েছে 2, 10-এর পাওয়ার 3, এই ধরনের একটু পাওয়ার দেওয়ার চেষ্টা করব। তো খুব ভালো করে মাথায় রাখবে এই জিনিসটা। একেবারে বেসিকের জন্য ইংলিশ শুরুর সময় এই জিনিসটাকে মাথায় অবশ্যই রাখতে হবে, তবে গিয়ে সেন্টেন্স না অনেকটা বেশি ইজি হয়ে যাবে। তো সবার আগে আমি বলতে চাইছি সাবজেক্ট। এই যে সাবজেক্ট যেটা রয়েছে, এই সাবজেক্ট সাধারণত আমাদের নাউন হয় অথবা প্রোনাউনই সাবজেক্ট হয় সাধারণত। তো সাবজেক্ট, আর আমি সমস্ত কিছু আজ সাধারণতর কথাই বলবো, জেনারেলির কথাই বলবো, ব্যতিক্রমী কোনো কিছুর কথা বলবো না। তবে তো বুঝতেই পারছো যে আধ ঘন্টার মধ্যে একটা ছোট্ট টপিকও শেষ হবে না। তো সাবজেক্ট যদি কখনো সিঙ্গুলার হয়, সিঙ্গুলার মানে হচ্ছে এক বচন, সাবজেক্ট যদি কখনো সিঙ্গুলার হয়, তবে এই যে ভার্ব রয়েছে, ভার্বও হবে সিঙ্গুলার, ভার্বও হবে সিঙ্গুলার। আর এই যে প্রোনাউন যদি সেন্টেন্সের মধ্যে থাকে, তো সেও হবে সিঙ্গুলার। কথাটা খুব ভালো করে মাথায় রাখবে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্ব হবে সিঙ্গুলার, আর প্রোনাউনও হবে সিঙ্গুলার। ডিপেন্ড করবে সাবজেক্ট কেমন। মনে রাখবে, একটা সেন্টেন্সের মুখ্য ব্যক্তি মানে একটা পরিবারের মুখ্য কে হয়? তার বাবা হয়, বাবা যিনি থাকে, অথবা কোনো কোনো সময় মাও থাকে। তা তিনি যেরকমভাবে চলবেন, সেরকমভাবে পরিবারের অন্যান্য সদস্যরা চলবে। সেরকম একটা সেন্টেন্সের মুখ্য কর্তা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট যেমন হবে, ও যদি সিঙ্গুলার হয়, ভার্বও সিঙ্গুলার আর প্রোনাউনও সিঙ্গুলার হবে। আচ্ছা, যদি প্রশ্ন আসে সাবজেক্ট যদি প্লুরাল হয়ে যায়, তবে কি হবে? সাবজেক্ট রয়েছে প্লুরাল, পি মানে প্লুরাল। সাবজেক্ট যদি প্লুরাল হয়, তো ভার্বও প্লুরাল হবে আর প্রোনাউনও প্লুরাল হবে। কারণ আমি বললাম একটু আগে, সাবজেক্ট যেমন হবে সেই অনুসারে কি হবে? ভার্বও হবে, প্রোনাউনও হবে। তো চলো এটাকে আমি একটু বোঝার চেষ্টা করি। সবার প্রথমে বুঝবো কিভাবে। আগে আমাকে বলো যে সাবজেক্ট কিভাবে আমরা বার করি, কিভাবে আমরা একটা সেন্টেন্সের সাবজেক্ট বার করি, কি করে বুঝবো সেন্টেন্সে ওটাই হচ্ছে সাবজেক্ট? তো একাধিক উপায় রয়েছে। যে কর্তা যে কাজ করে তাকে আমরা সাবজেক্ট বলি, অথবা অথবা আমি যেটা একদম শর্টে তোমাদের বোঝাতে চাইছি, হু দ্বারা কোশ্চেন করবে। আচ্ছা, একটা সেন্টেন্সে কোনটা ক্রিয়া সেটা কি তোমরা বুঝতে পারবে? একটা সেন্টেন্সে, একটা বাক্যে কোনটা হচ্ছে ক্রিয়া? ক্রিয়া মানে হচ্ছে, বুঝতেই পারছো, ভার্ব। সেটা তো তোমরা বুঝতেই পারবে, কারণ ভার্ব কাদের বলে? কোনো কিছু কাজ করাই হচ্ছে ভার্ব। এবার ভার্বের মধ্যে অনেক ভাগ আছে, সেগুলো আমি বলছি না। তো সাধারণত এটা ভাবো যে ভার্ব, কোনো কিছু কাজ যেটা করছে তাকে বলা হয় ভার্ব। তো ভার্বকে যদি আমরা হু দ্বারা প্রশ্ন করি, ভালো করে বোঝো, আমি কিন্তু ভার্বের ভাগ বলছি না, কারণ ভার্বের ভাগ একাধিক রয়েছে। স্ট্যাটিভ ভার্ব রয়েছে, স্ট্যাটিভ মানে যে চলেই না, যার কোনো ক্রিয়াই নেই, সেটা হচ্ছে স্ট্যাটিভ ভার্ব। তো আমি ওগুলোর কথা বলছি না, আমি একদম জেনারেলে বারবার বলছি
যারা মোটামুটি লেভেলে ইংলিশ জানেন তারা কিন্তু এই জায়গাগুলোতে দেখে কখনো বলবেন না যে স্যার আপনি এটা কি বললেন, ভার্বের তো ভাগ রয়েছে, ভার্ব তো সবসময় ক্রিয়া করে না। তো আমি ওগুলো বলছি না, ভিডিওটা তাদের জন্য যারা একেবারেই দুর্বল ইংলিশে, যারা সেন্টেন্স তৈরি করতে খুব অসুবিধা হয়, আমি তাদের জন্য বলছি। তো একটা সেন্টেন্সে ভার্ব কাকে বলে? যে সাধারণত কোনো কাজ করে। যেমন যদি বলা হয় রাম দৌড়াচ্ছে, অমল খাচ্ছে। আচ্ছা বলো তো, রাম দৌড়াচ্ছে এর মধ্যে কি কোনো ক্রিয়া আছে? আছে। কোনটা ক্রিয়া? দৌড়াচ্ছে হচ্ছে ক্রিয়া, বুঝতে পেরেছি। অমল খাচ্ছে, ক্রিয়া আছে কোনো? হ্যাঁ আছে, খাচ্ছে, খাওয়াটা ক্রিয়া। তো কোনটা ক্রিয়া সেটা তো আমরা অনায়াসে বুঝতে পারবো। এবার তোমাদের কাজ হচ্ছে ক্রিয়াকে হু দ্বারা প্রশ্ন করো। ক্রিয়াকে যদি হু দ্বারা প্রশ্ন করো তবে যে অ্যান্সার পাবে, ক্রিয়াকে হু দ্বারা প্রশ্ন করে যে অ্যান্সার পাবে তাকেই তুমি কি বলবে? সাবজেক্ট বলবে। সাপোজ তুমি হু দ্বারা প্রশ্ন করে কোনো অ্যান্সার পেলে না, তবে তুমি কি দ্বারা কোশ্চেন করবে? হোয়াট দ্বারা কোশ্চেন করবে। হু দ্বারা কোশ্চেন করে যদি তুমি অ্যান্সার না পাও তবে গিয়ে হোয়াট দ্বারা প্রশ্ন করবে, আর তারপরে যে অ্যান্সারটা পাবে সেটাই হচ্ছে আমাদের সাবজেক্ট। বুঝতে পেরেছি ব্যাপার। এবার প্রশ্ন হচ্ছে অবজেক্ট কি করে পাবো? তো অবজেক্ট পাবে হচ্ছে হোয়াট দ্বারা আর হুম দ্বারা প্রশ্ন করে। হোয়াট অথবা হুম দ্বারা প্রশ্ন করে যে অ্যান্সার পাওয়া যায় তাকেই বলা হয় অবজেক্ট। তো এগুলো আমরা জানি, আশা করি প্রত্যেকেই জানি। তো এবার আমি এখানে একটা সেন্টেন্স লেখার চেষ্টা করি, যে কোনো একটা সেন্টেন্স। যদি বলা হয় হি রান, আর দেওয়া আছে রানস, হি রান অথবা রানস। আচ্ছা তারপরে আমি বললাম দে রান অথবা রানস। জাস্ট আমি বোঝানোর চেষ্টা করছি সাবজেক্টের সাথে ভার্বের রিলেশনটা কেমন, মানে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব যে সিঙ্গুলার হয় সেই ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি। এবার আমাকে বলো যে এইখানকার ঘটনাটা কি, কোন ব্যাপারটাকে আমরা নেব? হি এর সাথে রান নেব নাকি রানস নেব? আমি এখানে বলেছিলাম সবার আগে কাকে চুজ করতে হবে? সাবজেক্টকে চুজ করতে হবে, সেন্টেন্সের সাবজেক্টকে। তা বুঝতেই পারছো এখানে হি সাবজেক্ট। এবার প্রশ্ন হচ্ছে হিটা সিঙ্গুলার না প্লুরাল? তুমি বলো, যদি বলা হয় হি, হি মানে কজন? সে, সে মানে কজন? সে মানে একজনকে বোঝাচ্ছে, আর একজন হলেই তাকে আমি কি বলবো? সিঙ্গুলার বলবো। আচ্ছা সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বও সিঙ্গুলার হবে। আচ্ছা তাহলে ভার্বকে আমরা রানকে বাজবো না রানসকে বাজবো? তোমরা বলবে সিঙ্গুলার তো কোনটা? রান, তাহলে আমরা রানকে বাজবো। আর তোমরা যদি রানকে বেছে নাও তবে তোমার অ্যান্সার টোটালি রং হয়ে যাবে। এবার আমি বোঝানোর চেষ্টা করি, ভালো করে বুঝবে। ভার্বের সাথে খুব ভালো করে কথাগুলোকে মাথায় রেখো। ভার্বের সাথে যদি কখনো এস, ইএস অথবা যদি আইইএস যুক্ত থাকে তবে সেই ভার্বকে বলা হয় সিঙ্গুলার, সেটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। বুঝতে পেরেছি। ভার্বের সাথে যদি এই সমস্ত কোনো কিছুই যদি যুক্ত না থাকে, মানে ভার্ব যদি নর্মালভাবে থাকে তবে তাকে আমি কি বলবো? সেই ভার্ব হচ্ছে প্লুরাল ভার্ব। বুঝতে পারলাম ব্যাপার। মোদ্দা কথা, যে ভার্বের শেষে এস, ইএস, আইএস এর মধ্যে কোনো একটা থাকবে তাকে আমরা সিঙ্গুলার বলবো। যে ভার্বের শেষে এস, ইএস, আইএস নেই তাকে আমরা প্লুরাল বলবো। আচ্ছা এবার তাহলে প্রশ্ন আসছে, তো কিন্তু আমরা তো এতদিন উল্টো জানতাম। আমরা তো জানতাম যে স্যার নাউনের সাথে যদি এস, ইএস আর আইইএস যদি যুক্ত করা হয় তবে সেটা প্লুরাল হয়ে যায়। একদম ঠিক বলেছ, কিন্তু ওটা কার সাথে? নাউনের সাথে। নাউনের সাথে এস, ইএস, আইএস যুক্ত করলে সেটা প্লুরাল হয়, কিন্তু ভার্বের সাথে এস, ইএস, আইএস যুক্ত করলে টোটালি উল্টো হয়ে যায়। এই কথাটাকে মাথায় রেখো, অনেক প্রবলেম না এর দরুন সলিউশন হয়ে যাবে। তাহলে যে ভার্বের শেষে এস আছে, ইএস আছে অথবা আইএস আছে তারা সিঙ্গুলার। যে ভার্বের শেষে কোনো কিছু নেই, এস, ইএস, আইএস এর মধ্যে কোনো কিছু নেই, সেটা প্লুরাল। কিন্তু নাউনের সাথে যদি এস, ইএস, আইএস থাকে, এটা তোমরা জানো নাউনের সাথে ব্যাপারটা কি। নাউনের একটা এক্সাম্পল দিই তবে ক্লিয়ার হয়ে যাবে। নাউন মানে হয়ে গেল বয়, বয় রয়েছে আমাদের সিঙ্গুলার, আর এর প্লুরাল কি হবে? এস যুক্ত হয়ে যাবে বয়েস। ছোটবেলা থেকে করে আসছো, এটা হচ্ছে প্লুরাল, মানে একাধিক বয়ের কথা বলছে, আর এটা সিঙ্গুলার। এটা নাউনের কেসে, এটা নাউনের কেসে। এবার চলে আসবো ভার্বের কথাই। আচ্ছা সবার আগে বলো যে ইজটা কি? আইএস, ইজ, এই যে ইজ যেটা রয়েছে, ইজ ভার্বটা সিঙ্গুলার না প্লুরাল? আমাকে আগে এটা বলো। আচ্ছা আমাকে বলো এই ভার্বের শেষে কি আছে? এস আছে কি নেই?
তোমরা বলছো এস আছে, আর এস যদি থাকে তাহলে ইজ হবে সিঙ্গুলার। আচ্ছা তাহলে এবার বলো তো যে আরটা সিঙ্গুলার না প্লুরাল? আর এর শেষে কি এস বা ইএস আছে? নেই, তাহলে আর হচ্ছে প্লুরাল, আরকে কি বলবো? প্লুরাল বলবো। আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে স্যার বলুন তো হ্যাভটা কি হবে? হ্যাভ সিঙ্গুলার না প্লুরাল? হ্যাভের শেষে কি এস ইএস আইএস কিছু আছে? নেই, তাহলে একে আমি কি বলবো? প্লুরাল বলবো, অর্থাৎ প্লুরাল ভার্বের সাথেই বসবে। আচ্ছা স্যার তাহলে হ্যাজটা কি হবে? এইচ এ এস হ্যাজ কি হবে? হ্যাজ কি হবে? এর শেষে এস আছে, আছে, তাহলে এটা কি হয়ে যাবে? এটা সিঙ্গুলার হয়ে যাবে, তাহলে এটা সিঙ্গুলার সাবজেক্টের সাথে বসবে। এবার যদি বলা হয় যে স্যার বলুন তো গোজ, জি ও ই এস, গোজটা সিঙ্গুলার না প্লুরাল? আচ্ছা আমাকে বলো গোজের শেষে এস বা ইএস কিছু আছে? তোমরা বললে আছে, তাহলে এটা কি হয়ে যাবে? এটা তো সিঙ্গুলার হয়ে যাবে। আরে খুব সিম্পল ব্যাপার। তাহলে গোজের প্লুরাল কি হবে স্যার? গোজের প্লুরাল হয়ে যাবে গো, এর শেষে না আছে এস না আছে ইএস। বুঝতে পেরেছি ব্যাপার। আচ্ছা চলে আসি এবার আমাদের অরিজিনাল খেলাতে। যে সেন্টেন্সটা আমি লিখেছি সেই সেন্টেন্সটা এবার আমাকে বলো যে কোনটা ঠিক হবে বা কোনটা ভুল হবে। এবার বলো যে রান হবে নাকি রানস হবে? এখানে রান হবে নাকি রানস হবে? আচ্ছা হিটা সিঙ্গুলার না প্লুরাল? হি তো সিঙ্গুলার, আর হি যদি সিঙ্গুলার হয়ে যায় তবে ভার্ব কি হবে? ভার্ব হবে সিঙ্গুলার। এবার বলো কোনটা সিঙ্গুলার? যে ভার্বের সাথে এস ইএস আইএস যুক্ত থাকে সেটা হচ্ছে সিঙ্গুলার। আর দেখতে পেলাম যে এখানে এস ইএস আইএস এর মধ্যে একটা কিছু যুক্ত আছে, তাহলে এই রানটা কাটা হয়ে যাবে আর এটা আমার অ্যান্সার হবে। তো আমি এত কিছু জোর দিলাম কেন? এটার ফল অনেক দূর পর্যন্ত যাবে তোমাদের। যে সময় তোমরা নিউজ পেপার রিপোর্ট লিখছো, যে সময় তোমরা প্রেসি লিখছো, যে সময় তোমরা ট্রান্সলেশন করছো, যে কোনো ক্ষেত্রে কাজে লাগতে পারে। যে সময় তোমরা লেটার লিখছো, যে কোনো ক্ষেত্রে কাজে লাগতে পারে। আর এটা তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রথম জিনিস, সিনট্যাক্সের এটা প্রথম টপিক। তো যাই হোক এটা তোমরা বুঝতে পেরেছো। আর এবার যদি এটা বোঝো তো সেকেন্ড সেন্টেন্সটা আমাকে বলে দাও, দের সাথে কি বসবে? রান বসবে না রানস বসবে? এবার ভালো করে বলো। তার জন্য আমাকে কাকে দেখতে হবে? সেন্টেন্সের মুখ্য কর্তাকে। মুখ্য কর্তা হচ্ছে দে, আর দেকে আমরা বুঝবো যে এটা সিঙ্গুলার না প্লুরাল। দে মানে তারা, তারা মানে একজন না দুজন, তারা মানে তো একের বেশি, আর একের বেশি যদি হয় তবে আমি একে কি বলবো? প্লুরাল বলবো। আর সাবজেক্ট যদি প্লুরাল একবার হয়ে যায় তো ভার্বও কি হতেই হবে? ভার্বকেও প্লুরাল হতেই হবে। জেনারেল কেসে একাধিক ব্যতিক্রম আছে, কিন্তু জেনারেল জিনিস আগে শেখো, যেটা জেনারেলভাবে হয়, সাধারণভাবে হয়, তারপরে তো ব্যতিক্রম শিখবে। তো দে যদি প্লুরাল হয় তবে ভার্বও কি হতে হবে? প্লুরাল হতে হবে। এবার বলো এটা রানস আছে, রানস কি প্লুরাল হতে পারে? না না না, ভার্বের সাথে এস ইএস আইএস যুক্ত থাকলে সেটা প্লুরাল হয় না। তো এটা কাটা হয়ে গেল আর রান আমার অ্যান্সার হয়ে গেল। বুঝতে পেরেছি ব্যাপার। তো আমি এটাই বলতে চাইছিলাম যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বও সিঙ্গুলার হবে আর প্রোনাউনও সিঙ্গুলার হবে। সাবজেক্ট যদি প্লুরাল হয় তো ভার্বও প্লুরাল হবে আর প্রোনাউনও প্লুরাল হবে। এবার তোমাদের মনের মধ্যে প্রশ্ন আছে, স্যার আপনি তো সাবজেক্ট আর ভার্বের উপরেই দেখালেন এতক্ষণ পর্যন্ত এক্সাম্পল, একটা দেখান প্রোনাউন দিয়ে। তো চলো একটা দেখানোর চেষ্টা করি। জাস্ট যদি বলা হয় দে, আমাকে বলবে ইজ বসবে না আর বসবে? এখানে গোয়িং টু, হিজ, দেয়ার, হিজ হার, দেয়ার, তারপরে দেয়ার স্কুলস হতে পারে, কলেজ হতে পারে, যে কোনো কিছু। জাস্ট আমি এটা বোঝানোর চেষ্টা করছি, ভালো করে বোঝো। সবার প্রথমে আমি এমন একটা সেন্টেন্স লিখেছি যেখানে ভার্বও আছে, যেখানে দেখো ভার্ব উপস্থিত আছে, আর যেখানে দেখো হচ্ছে প্রোনাউনও উপস্থিত আছে। হিজ হার দেয়ার এটা হচ্ছে প্রোনাউন। এবার আমার প্রশ্ন হচ্ছে এখানে কি বসবে? মানে ইজ আর বসবে, ইজ বসবে নাকি আর বসবে? আর এখানে হিজ হার আর দেয়ারের মধ্যে কি বসবে? তো সিম্পল ব্যাপার, চলে আসবো আমরা আমাদের কোন দিকে? আমরা চলে আসবো আমাদের সাবজেক্টের দিকে। যে সাবজেক্ট কি রয়েছে আমাকে বলো। দে মানে কি? একটু আগে দেখলাম দে হচ্ছে প্লুরাল, আর দে যদি প্লুরাল হয় তো ভার্বও প্লুরাল হবে। এবার বলো ইজ প্লুরাল না সিঙ্গুলার? তার জন্য কি দেখতে হবে? কার শেষে এস আছে? এস আছে ইজের শেষে? ইজের শেষে এস আছে। এস থাকলে এটা সিঙ্গুলার, তাহলে তো সিঙ্গুলার বসতে পারে না, কি বসবে? আর বসবে। সিম্পল ব্যাপার, অতি অতি সিম্পল ব্যাপার। তাহলে দে আর গোয়িং টু। আচ্ছা এবার আমি বলি এখানে টুটা কেন বসালাম? টু প্রিপোজিশন। গো হচ্ছে এমন একটা ভার্ব, গো হচ্ছে এমন একটা ভার্ব যেটা সাপোজ ধরো আমি একটা বাংলা একটু বলার চেষ্টা করি, তারা স্কুলে যাচ্ছে, দে আর গোয়িং টু
তারপরে হচ্ছে এখানে একটা কিছু হবে, তারপরে স্কুল দিয়ে দিলাম। তাহলে তারা কোথায় যাচ্ছে? স্কুলে যাচ্ছে। তারা কোথায় যাচ্ছে? স্কুলে যাচ্ছে। গোয়িংয়ের পরে দেখো তাদের গন্তব্যস্থল রয়েছে, এটা স্কুল হতে পারে, কলেজ হতে পারে। যদি এরকম গন্তব্যস্থল যদি দেওয়া থাকে তবে সেখানে আমরা কি ব্যবহার করব? টু প্রিপোজিশনটা ব্যবহার করব। যদি গোয়িংয়ের পরে, গোয়িং মানে হচ্ছে গো ভার্বের পরে যদি গন্তব্যস্থলে কেউ যাচ্ছে বোঝায় তবে সেখানে আমরা টু প্রিপোজিশন ইউজ করবো। যাই হোক, ওটা আমাদের আজকের টপিক নয়, তবুও আমি বলে দেওয়ার চেষ্টা করলাম। এবার প্রশ্ন হচ্ছে এখানে হিজ বসবে, হার বসবে না দেয়ার বসবে? তার জন্য আমাকে কি দেখতে হবে? সাবজেক্ট কি। সাবজেক্ট এখানে কি আছে? প্লুরাল আছে। এবার বলো যে হিজ প্লুরাল, হার প্লুরাল নাকি দেয়ার প্লুরাল? হিজ মানে কাকে বোঝায়? ছেলেকে বোঝায়। হিজ, হিজ বুক মানে এটা একটা ছেলের বুক। হার বুক এটা একটা মেয়ের বই। দেয়ার বুক এটা তাদের বই। বুঝতে পেরেছি? তাহলে এদের মধ্যে প্লুরাল কি আছে? হিজ তো সিঙ্গুলার, হার তো সিঙ্গুলার, আর দেয়ার হচ্ছে প্লুরাল। তাহলে আমার কারেক্ট অ্যান্সার কি হবে? দেয়ার। দেয়ার হয়ে গেল প্লুরাল। আশা করি তোমরা বুঝতে পারলে ব্যাপারটা। তো এবার তোমাদের মনে আরও আরেকখানা প্রশ্ন উঠে এসছে, স্যার যদি আপনি এরকমই বলেন তো আই এর সাথে কি বসবে? আই আর ইউর সাথে কি বসবে? আই এর সাথে এম বসবে, ইজ বসবে নাকি আর বসবে? গোয়িং, সাপোজ এটা গোয়িং, তারপরে কিছু রয়েছে। আয়ের সাথে কি বসবে? দেখো হচ্ছে ইংলিশে প্রতিটা জিনিসের ক্ষেত্রে না ব্যতিক্রম রয়েছে, সেরকমভাবে আই আর ইউর ক্ষেত্রে আমি আবার বলে দিই, আই আর ইউর ক্ষেত্রে ব্যতিক্রম আছে। আই আর ইউর ক্ষেত্রে ব্যতিক্রম। মনে রাখবে অ্যাম এমন হচ্ছে একটা ভার্ব, এই যে অ্যাম এমন একটা ভার্ব যেটা শুধুমাত্র আইয়ের সাথে বসে। অ্যাম এমন একটা ভার্ব যেটা শুধুমাত্র অ্যামের সাথে, অ্যাম এমন একটা ভার্ব যেটা শুধুমাত্র আয়ের সাথে বসে, আর কারোর সাথে বসবে না অ্যাম। কিছু বুঝতে পারলে? তাহলে অ্যামটা আই যখনই থাকবে তার সাথে কি বসাবো? অ্যাম বসাবো। আর এর পাস্ট টেন্স তো তোমরা জানো। চলে আসি সেকেন্ড কেস, ইউ। ইউ দিয়েও আমরা এক্সাম্পলটা দিয়ে দিই। ইউ, ইউ মানে তো তুমিও বোঝাই, তোমরাও বোঝাই। তো এখানে আমরা কি বোঝাবো? অ্যাম বসাবো, আর বসাবো না ইজ বসাবো? অ্যাম তো বসাতে পারি না কারণ অ্যাম বসে আয়ের সাথে। প্রশ্ন হচ্ছে এখানে ইজ বসাবো না আর বসাবো? ইউর সাথে ইজ বসাবো না আর বসাবো? এবার হচ্ছে এটা বড় প্রশ্ন। তো এই ক্ষেত্রে বলে রাখি গ্রামারিয়ানরা ইউকে সিঙ্গুলার নয় প্লুরাল হিসাবে কাউন্ট করেছে। ইউকে প্লুরাল হিসাবে কাউন্ট করেছে, তাই এখানে কি হবে? আর হবে, ইজটা কেটে যাবে। তো দুটো ব্যতিক্রম এই ক্ষেত্রে মাথায় রাখো, আই আর ইউ। তাছাড়া সমস্ত ক্ষেত্রে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তো ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় তো ভার্বও হবে প্লুরাল। বুঝতে পেরেছি? আয়ের ক্ষেত্রে কি হবে? আয়ের সাথে অলওয়েজ অ্যাম বসবে, আর তারপরে কি বসবে? ইউর সাথে অলওয়েজ আর বসবে। কারণটা কি? ইউ হচ্ছে, ইউকে গ্রামারিয়ানরা প্লুরাল হিসাবে কাউন্ট করে। তো এই কথাটা তো অনেক সময় বার হয়ে গেল। তো চলে আসি পরের দিকে। সাবজেক্ট আর ভার্বের যে কোঅর্ডিনেশন রয়েছে সেটা এবার তোমরা বলার চেষ্টা করবে। তারা খেলে, সবার আগে বোঝে এটা কোন টেন্সের ওর মধ্যে রয়েছে। তারা খেলে মানে খেলাটা তাদের অভ্যাস। যদি খেলা কারোর অভ্যাসকে বোঝায়, হ্যাবিটকে শো করে, তবে সেটা আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হয়। আর সেই ক্ষেত্রে কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় না। তারা খেলে, এটা তাদের অভ্যাস। এবার আমার প্রশ্ন হচ্ছে যে দে প্লে, হ্যাঁ কি না? দে প্লে, দে হচ্ছে সাবজেক্ট আর প্লে হচ্ছে আমাদের ভার্ব। প্রশ্ন হচ্ছে এটা কি ঠিক আছে দের সাথে প্লে হবে নাকি দের সাথে প্লেজ হবে? এটাই আমি তোমাদের কাছে জানতে চাই, দের সাথে প্লে হবে নাকি প্লেস হবে? তার জন্য কি বুঝতে হবে? দে সিঙ্গুলার না প্লুরাল? দে হচ্ছে প্লুরাল, তাই যদি প্লুরাল হয় তবে ভার্বও প্লুরাল হবে। তাহলে প্লে কারেক্ট আর প্লেস কাটা। ছোট্ট ছোট্ট করে বোঝানোর চেষ্টা করেছি, এটা দিয়ে প্রচুর বড় বড় সেন্টেন্সে তোমরা ইউজ করবে। বড় বড় সেন্টেন্সে এই জিনিসগুলো ইউজ করবে, গ্রামাটিক্যালি যেন কোনো জায়গায় ভুল না হয়ে যায়, তবে কিন্তু প্রবলেম। সে খেলে, সে খেলে, সে মানে হি, সে মানে হচ্ছে হি। এবার শিও হতে পারে। এবার প্রশ্ন হচ্ছে এখানে কি প্লেস হবে নাকি প্লে হবে? এবার তোমরা বলো। তোমরা বললে এটা সরি এটা প্লে। তোমরা বললে যে এই যে সাবজেক্ট যেটা রয়েছে সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে ভার্বও হবে সিঙ্গুলার। তো ভার্ব কি হবে এখানে? প্লেস। এটা আমি প্লে লিখতে চেয়েছিলাম, প্লেস হয়ে গেছে। তো প্লে কাটা হয়ে গেল। সাবজেক্ট সিঙ্গুলার হলো, ভার্বও আমার সিঙ্গুলার হলো। ভার্বের সাথে এস যুক্ত থাকলে সেটা সিঙ্গুলার। চলে আসি পরেরটা, আমি খেলি। আমি খেলি, এবার আমরা কি লিখবো? আয়ের সাথে তো অ্যাম ফ্যাম কোনো কিছু নেই। এবার আমি বলে দিই আই আর ইউ এই দুটোকেই আমি কি বললাম একটু আগে, এই দুটোকেই গ্রামারিয়ানরা প্লুরাল হিসাবে কাউন্ট করে। তাই আয়ের সাথে কি বসলো? প্লে বসলো। অনেকে ভাবতে পারো আই তো সিঙ্গুলার, আই মানে তো একজনকে বোঝাচ্ছে, আর একজনকে যদি বোঝায় তবে তো এখানে প্লেস হওয়া উচিত ছিল। তো এই দুটো হচ্ছে ব্যতিক্রম জিনিস।
তো এটাকে আমি আবার বলে দিলাম, আয়ের সাথে কিন্তু প্লেস হবে না, কারণ গ্রামারিয়ানরা একে হচ্ছে ব্যতিক্রম হিসাবে মেনে নিয়েছে যে আই আর ইউকে প্লুরাল হিসাবে কাউন্ট করেছে, তাই আয়ের সাথে এম বসে আর ইউর সাথে আর বসে, অথবা ইউর সাথে কি বসবে, প্লে বসবে। আশা করছি তোমরা বুঝতে পারছো। চলে আসি পরের দিকে। এবার আমরা অবজেক্ট অ্যাড করবো একটা সেন্টেন্সে অবজেক্ট অ্যাড করা শিখব। আমি একটু আগে বলেছিলাম যে সাবজেক্ট মনে করার চেষ্টা করো, ধীরে সুস্থে, তাড়াহুড়ো কিছু নেই। যদি এই যে ভিডিও যেটা রয়েছে এতে যদি শেষ না করতে পারি, আর তোমাদের যদি মনে হয় যে না তোমরা কিছু জিনিস শিখতে পারছো, ভিডিওতে আমি টোটাল জিনিস শেখাতে পারলাম না, যে লেন্থ হয়ে গেল বলে, তো আমাকে জানিও, আমি এর আরও আর একটা পার্ট বার করে দেবো, দরকার হলে আমি একাধিক পার্ট বার করে দেবো, অসুবিধার কোনো ব্যাপার নেই। কিন্তু তার সাথে সাথে অবশ্যই আমি মেন জিনিসটাকেও ফোকাসে রাখবো। মেন জিনিস মানে অন্তত একটা দিনে একটা হলেও আমি কোনো কিছু দেবো মেন টপিকের উপরে, আর যদি সম্ভব হয় তো দিনে 2টো মেন টপিক দিয়ে দেবো। আর তোমাদের যাদের একটু প্রবলেম রয়েছে, যাতে কেউ একেবারে জিরো লেভেলে লিখে না আসো, একেবারে কিছুটা অ্যাটেম্প্ট যাতে অন্তত করে আসো, যাতে অন্তত সিলেকশনের মতো পর্যায়ে পৌঁছাও, সেই কারণে এই একটা ছোট্ট ট্রাই আমি করেছি। তো অবজেক্ট অ্যাড করব। সবার প্রথমে বলো সাবজেক্ট কিভাবে পাই, হোয়াট দ্বারা হু অথবা হোয়াট দ্বারা প্রশ্ন করলে। সবার প্রথমে কি দ্বারা প্রশ্ন করব, হু দ্বারা প্রশ্ন করে যদি অ্যান্সার পেয়ে যাই তো ওটাই আমার সাবজেক্ট। হু দ্বারা প্রশ্ন করে অ্যান্সার পেলাম না, হোয়াট দ্বারা করো। এবার প্রশ্ন হচ্ছে অবজেক্ট কি করে পেতে পারি। আমি একটু আগে বললাম হোয়াট অথবা হুম, এই দুটো দ্বারা কোশ্চেন করলে, একটু লিখে দিই আমি, অবজেক্ট কি করে পেতে পারি, হোয়াট দ্বারা কোশ্চেন করলেও পেতে পারি, অথবা হুম দ্বারা প্রশ্ন করেও আমরা কি পেতে পারি, অবজেক্ট। হোয়াট মানে কি, হুম মানে কাকে। এবার চলে আসি আমরা এখানে, তারা ফুটবল খেলে। প্রশ্ন হচ্ছে এখানে ক্রিয়াটাকে, ক্রিয়া হচ্ছে ফুটবল। এবার ক্রিয়াকে প্রশ্ন করে হু দ্বারা কোশ্চেন করে পাচ্ছ। কে ফুটবল খেলে, তারা ফুটবল খেলে। তাহলে হচ্ছে তারা কি হয়ে গেল, সাবজেক্ট হয়ে গেল। কি খেলে, তারা কি খেলে, সরি এটা তো ফুটবল, একটু ভুল বলে ফেললাম এখানে যেটা ক্রিয়া রয়েছে সেটা রয়েছে খেলে। তারা কারা খেলে, কারা খেলে, তারা খেলে। কারা মানে হচ্ছে হু দ্বারা প্রশ্ন করে যে অ্যান্সার পেলাম সেটা হয়ে গেল সাবজেক্ট। এবার প্রশ্ন হচ্ছে ফুটবলটা তাহলে কি করে পাবো, তারা কি খেলে, হোয়াট দ্বারা কোশ্চেন, তারা কি খেলে, আর অ্যান্সার দেখো বার হয়ে গেল ফুটবল। তাহলে এটাকে আমি কি লিখবো, অবজেক্ট। পরেরটাতে আমি একটু ভালো করে বুঝিয়ে দেবো, যেহেতু এটা একটু কনফিউশনে চলে এলো। তো দেখো সবার প্রথমে আমি সাবজেক্টকে লিখেছি দে, তারপরে ভার্বকে লিখেছি প্লে, তারপরে আমি অবজেক্টকে লিখেছি। আমরা তো এটাই জানি SVO রুলস, এস প্লাস ভি প্লাস ও, প্রথমে বসে সাবজেক্ট, তারপরে বসে ভার্ব, তারপরে বসে অবজেক্ট, এটাই জেনারেল কেসে হয়। তো সবার প্রথমে যদি তোমরা কখনো কনফিউশনে চলে আসো যে সবার প্রথমে কাকে লিখবো, তো কোশ্চেনে ভার্বকে আগে খোঁজো। আর ভার্বকে খুঁজে মানে আমি বলতে চাইছি রিপোর্ট রাইটিংয়ে, নিউজ পেপার রাইটিং আমি বলতে চাইছি প্রেসিতে। তো সবার প্রথমে ভার্বকে খোঁজো আগে, ভার্ব পেয়ে গেলে এবার প্রশ্ন করো হু, কে করে কাজটা। তো ভার্বকে তার যে অ্যান্সারটা পেলে মানে সাবজেক্ট পেয়ে গেলে, তো সাবজেক্টকে কোথায় লিখে দিলে, শুরুতে সাবজেক্ট লিখে দিলে, তারপরে কাকে লেখো, তারপরে লেখো ভার্বকে, আর তারপরে প্রশ্ন করো হোয়াট দ্বারা কি কিছু আছে, যদি থাকে তো তারপরে লিখে দাও অবজেক্ট। আশা করি বুঝতে পারলে। পরেরটাতে আমি একটু বোঝানোর চেষ্টা করি, যেহেতু আগে ফুটবলেরটাকেই আমি ক্রিয়া বলে ফেলেছিলাম ভুল করে। তো সে ফুটবল খেলে, তো এখানে তোমরা বুঝতে পারছো খেলাই হচ্ছে ক্রিয়া। কে খেলে, সে খেলে। কি খেলে, ফুটবল খেলে। তাহলে বুঝতে পেরেছো সে, অর্থাৎ এটা সাবজেক্ট আর এটা হয়ে গেল আমাদের অবজেক্ট। আর এটা দেখো হি প্লেইস ফুটবল। এবার বলো হি এর সাথে প্লে হবে না প্লেইস হবে, হি যেহেতু সিঙ্গুলার তো ভার্ব সিঙ্গুলার হবে, আর সাবজেক্ট ভার্ব তারপরে অবজেক্ট ফুটবল। সিম্পল ব্যাপার, অতি সিম্পল ব্যাপার। এবার আমরা বুঝতে পারছি আমি ফুটবল খেলি, কে খেলে, আমি খেলি, তাহলে এটা সাবজেক্ট, তাই সাবজেক্ট প্রথমে বসিয়েছি। তারপরে ভার্ব বসাবো, আয়ের সাথে কি বসে, কোন ভার্ব বসে, প্লুরাল ভার্ব বসে, তাই প্লে। তারপরে কি খেলি, ফুটবল খেলি, তাহলে প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ব তারপরে অবজেক্ট, প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ব তারপরে অবজেক্ট। চলে আসি পরেরটাতেও, প্রথমে সাবজেক্ট বসবে, ভার্ব বসবে, তারপরে অবজেক্ট বসবে। সাবজেক্ট কে খেলে, তুমি খেলো। কি খেলো, ফুটবল খেলো। আর খেলা তো বুঝতেই পারছো প্লে, আর ইউ রয়েছে তাই এখানে প্লে রয়েছে। বুঝতে পেরেছো আশা করি। চলে আসি পরের দিকে। এবার আমি পাস্ট টেন্স ইউজ করেছি। দেখো এর আগেরগুলো যত ছিল সব প্রেজেন্ট টেন্সে ছিল। এবার আমি চলে আসি পাস্ট টেন্স। আমি বোঝাতে চেয়েছি যে দুজনের মধ্যে ডিফারেন্স কি। দেখো এখানে দে ছিল, প্লে হলো, সে ছিল, প্লেস হলো। এবার আমরা যাব পাস্টে, মানে প্রেজেন্ট টেন্সে অনেক ঘটনা ঘটেছে, পাস্টে কি আরও বেশি ঘটনা ঘটবে,
নাকি আরেকটু ইজি হয়ে যাবে সেটাকে দেখার চেষ্টা করি। সাবজেক্ট আর ভার্বের মধ্যে যে এগ্রিমেন্ট সেই ব্যাপারটা। তারা ফুটবল খেলেছিল, অতীতের কথা। আচ্ছা খেলেছিল, এটা তো তোমরা বুঝতে পেরেছো। তারা এখানে সাবজেক্ট, ফুটবল এখানে অবজেক্ট, আর খেলেছিল হচ্ছে ভার্ব। এটা তো বুঝতে পেরেছো। তো সবার প্রথমে সাবজেক্ট লিখবো, তারপরে ভার্ব লিখবো, আর তারপরে অবজেক্ট লিখবো। প্রশ্ন হচ্ছে আমি শুধুমাত্র এখানে যেটা দেখাতে চেয়েছি পাস্ট টেন্স, ভার্বের পাস্ট টেন্স। তো তারা যেহেতু রয়েছে, তো এখানে প্লে, এখানে যদি এটা সিম্পল প্রেজেন্ট টেন্স হতো, যদি এটা প্রেজেন্ট টেন্স হতো তবে প্লের বদলে কি, তো প্লেডের বদলে কি লিখতাম, শুধুমাত্র প্লে লিখতাম। এবার দেখো এটা হচ্ছে পাস্ট টেন্স। পাস্ট টেন্সের জন্য আমি দুটো লেটার অ্যাড করেছি, ইডি, প্লেড। বুঝতে পেরেছি ব্যাপার। দে প্লেড ফুটবল। চলে আসি পরেরটাতে, সাবজেক্ট অবজেক্টের ব্যাপার আমি এখানে কিছু বলছি না, কারণ এর আগের স্লাইডেই আমি টোটাল জিনিসটা বর্ণনা করেছি। তো আমি এখানে দেখাবো জাস্ট ভার্বের কি পরিবর্তন হচ্ছে, প্রেজেন্টের সাথে ভার্বের কি পরিবর্তন সেটাই দেখানোর চেষ্টা করছি। তো এখানে রয়েছে হি রয়েছে। এবার বলো প্রেজেন্টে যখন হি ছিল, হি এর সাথে কি বসছিল, প্লে বসছিল, প্লেইস বসছিল, নাকি প্লেইং মানে বা অন্য কিছু বসছিল। তো আমরা দেখছিলাম হি এর সাথে কি বসছিল, প্লেস বসছিল, PLAYS, এস যুক্ত হচ্ছিল। তাহলে এখানেও তো প্লেসই হওয়া উচিত, কিন্তু এটা আমি কার ব্যাপার করছি, পাস্ট টেন্সের ব্যাপার করছি। তো পাস্ট টেন্সে কোনো রকম এইগুলো আসবে না, না আসবে প্লেস, না আসবে অন্য প্লে, না আসবে কোনো কিছু। জাস্ট এর V2 ফর্ম মানে পাস্ট ফর্ম বসবে। এটা কি ফর্ম, V2 মানেই হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, সেকেন্ড ফর্ম মানে এটাই হচ্ছে পাস্ট ফর্ম। তো হি রয়েছে, হি এর পরে কি বসবে, V2। মোদ্দা কথা হচ্ছে প্রেজেন্ট আর পাস্টের মধ্যে একটা তফাৎ, আশা করি তোমরা বুঝতে পেরেছো, যে পাস্ট টেন্সে কোনো রকম হেডেকই নেই ভার্বের উপরে, শুধুমাত্র পাস্ট টেন্সে দিয়ে দেবে। সাবজেক্ট এখানে সিঙ্গুলার থাকুক বা সাবজেক্ট এখানে প্লুরাল থাকুক, এগুলোতে কোনো কিছু যায় আসে না। আর একটা জিনিস বলি, থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসেন্ট প্লুরাল নাম্বার, এই জিনিসগুলোকে ইউজ করো না। যে কথাটা আমি বলতে চাইছি শুধুমাত্র সেই অনুসারে চলো, যে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। যদি কিছু বড় কিছু করতে চাও তবে এই রকম যেমনভাবে আমি বলছি সেরকমভাবে জিনিসটাকে বলার চেষ্টা করো। থার্ড পারসন সিঙ্গুলার এগুলো বলে বলেই তো আমাদের এত প্রবলেম হয়ে গেছে। পরেরটায় চলে আসি, আমি ফুটবল খেলেছিলাম। এবার আমি রয়েছি, আমি থাকুক, তুমি থাকুক, রাম থাকুক, শ্যাম থাকুক, যদু থাকুক, যে যাই থাকুক না কেন, যদি পাস্ট টেন্সে বোঝাই মানে খেলেছিলাম পাস্ট টেন্সে বোঝাচ্ছে, তাহলে এখানে প্লেস হোক বা প্লে হোক, এগুলোর কোনো আমাদের হেডেক আছে, কোনো হেডেক নেই। জাস্ট আমি কি করে দেবো, প্লেট করে দেবো। তুমি ফুটবল খেলেছিলে, অতীতে খেলেছিলে, তাহলে আমি এখানে জাস্ট কি করে দেবো, চোখ বন্ধ করে প্লেট করে দেবো। সাবজেক্টের দিকে তাকানোর কোনো দরকার নেই, কারণ এখানে হি থাকলেও প্লেড হবে, রাম থাকলেও প্লেড হবে, দে থাকলেও প্লেড হবে, সমস্ত কিছু থাকলে প্লেড হবে। তো প্রেজেন্ট আর পাস্টের ভার্বের রূপের পরিবর্তনটা বুঝতে পারলে। প্রেজেন্টে হেডেক আছে, পাস্টে কোনো হেডেক নেই। প্রেজেন্টে সাবজেক্ট অনুসারে ভার্ব চেঞ্জ হচ্ছে, পাস্টে কোনো ভার্বের চেঞ্জ নেই, জাস্ট V2 ফর্ম বসাও। চলে আসি পরের স্লাইডে। এবার আমি আরও একটা জিনিস অ্যাড করে দিয়েছি, ভালো করে বোঝো। তারা গতকাল ফুটবল খেলেছিল, বলো তো এই সেন্টেন্সে একটা নতুন ওয়ার্ড যোগ করেছি, সেই ওয়ার্ডটা কি, এটাকে বলো। তো তারা গতকাল ফুটবল খেলেছিল, এখানে একটা ওয়ার্ড আমি যোগ করেছি যেটা হচ্ছে গতকাল। দেখো এর আগেরটাই কি ছিল, এর আগেরটাই ছিল তারা ফুটবল খেলেছিল, আর এবার আমি অ্যাড করেছি তারা গতকাল ফুটবল খেলেছিল। মানে সেন্টেন্সকে আমি ধীরে 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 করে বড় করার চেষ্টা করছি, আর মোটামুটি ওভারঅল একটা আইডিয়া দেবো যে কিভাবে বড় করা পসিবল। তো তারা গতকাল ফুটবল খেলেছিল, এর অর্থ হচ্ছে তারা ফুটবল, সবার প্রথমে ভাবো যে তারা ফুটবল খেলেছিল, এটুকু কি তোমরা জানো, দে প্লেড ফুটবল, এটুকু তো তোমরা জানতে। আচ্ছা গতকালের ইংলিশ কি, গতকালের ইংলিশ হচ্ছে ইয়েস্টারডে, আর দেখো ইয়েস্টারডেকে আমি এখানে বসিয়েছি, দে প্লেড ফুটবল ইয়েস্টারডে। এবার আমি আরেকখানা জিনিস বলি এখানে, যে তারা ফুটবল খেলেছিল। আচ্ছা সবার আগে বলো যে এই যে তারা, তারা যে ব্যাপারটা রয়েছে এটা কি দ্বারা প্রশ্ন করলে পাওয়া যাচ্ছে, এটা দেখো হু, কারা। তারার অ্যান্সার কোথা থেকে পাচ্ছি, হু দ্বারা কোশ্চেন করলে। ফুটবলের প্রশ্নের অ্যান্সার ফুটবলটা কি দ্বারা প্রশ্ন করলে পাবো, হোয়াট দ্বারা প্রশ্ন করলে। এবার আমার প্রশ্ন হচ্ছে গতকাল, গতকালটা কি দ্বারা প্রশ্ন করলে পাবো, গতকাল প্রশ্ন করলে পাবো হচ্ছে হোয়েন। কখন খেলেছিল ফুটবল, গতকাল খেলেছিল। কখন খেলেছিল, গতকাল। এই কারণে আমি হেডিংটা দিয়েছি দেখো হোয়েন। তো
তো হোয়েনকে আমি অ্যাড করলাম। একটা সেন্টেন্সে হু ছিল, হোয়াট ছিল আর ভার্ব ছিল, এবার আমি সেন্টেন্সে হোয়েনকেও অ্যাড করে দিয়েছি। এবার প্রশ্ন হচ্ছে পজিশন কি হোয়েনের, হোয়েনের পজিশন কি, হোয়েনের পজিশন ও এরর তো আমাদের তৈরি হবে পজিশনগত এইগুলোতে। হোয়েনের পজিশনটা কি, একটা সেন্টেন্সে হোয়েনের পজিশনটা কি, হোয়েন কি সেন্টেন্সের মিডিলে বসে, শেষে বসে, প্রথমে বসে নাকি যে কোনো জায়গায় বসে? তো দেখো আমি এখানে কি লিখেছি, হোয়েন সাধারণত সেন্টেন্সের শেষে বসে। দেখো সব জায়গায় আমি শেষে করে দিয়েছি, কিন্তু তোমরা অনেক জায়গায় দেখে থাকবে যে এই ইয়েস্টারডে বা হোয়েন দ্বারা প্রশ্ন করে যে অ্যান্সারগুলো পাওয়া যায় সেগুলো সাধারণত সেন্টেন্সের শুরুতে থাকে, একদম থাকতে পারে, একদম থাকতে পারে। মনে রাখবে কখন থাকতে পারে সেটাও বলি। লাস্ট ভিডিওতেই সাধারণত আমি বলছিলাম যতদূর আমার মনে পড়ছে যে ইয়েস্টারডে বা এরকম কোনো একটা কিছু ছিল, হোয়েন দ্বারা কোনো কিছু ছিল, সেটাকে শুরুতে দিয়েছিলাম। আর আমি এরকম বলছিলাম যখন কোনো সেন্টেন্সের এই যে টাইমকে যখন আমি জোর দিয়ে বলবো, যেমন অনেক দিন আগেকার কথা, অনেক দিন আগেকার কথা, তো কতদিন আগেকার কথা, এটা টাইমকে রিপ্রেজেন্ট করছে। আর যেহেতু টাইমকে রিপ্রেজেন্ট করছে, একে যদি সেন্টেন্সের শুরুতেও তুমি বসাতে পারো চাইলে, আর যদি সেন্টেন্সের শুরুতে বসাও তবে সেন্টেন্সের উপরে জোর দেওয়া বোঝাচ্ছে। অনেক দিন আগে এক রাজা ছিল, তো এই যে অনেক দিন আগে আমি এই যে জোরটা দিলাম, তার মানে অনেক দিন আগে টাইমকে রিপ্রেজেন্ট করছে, টাইম মানে হোয়েনকে রিপ্রেজেন্ট করছে। আর হোয়েনকে তুমি যদি সেন্টেন্সের শুরুতে দাও তার মানে জোর দেওয়া বোঝাবে। আর তুমি যদি সিম্পলভাবে বলতে চাও এক রাজা ছিল যার এতজন সৈন্য ছিল অনেক দিন আগে, তো এখানে দেখো সেন্টেন্সটা নর্মাল সেন্টেন্স, এখানে অনেক দিনের উপরে জোর দাওনি, মানে টাইমের উপরে জোর দাওনি। সেই ক্ষেত্রে তুমি কি করবে, সাধারণত সেন্টেন্সের কোথায় দেবে, টাইমকে লাস্টে দেবে। বুঝতে পারলে? যখনই যদি আমি এটাকে জোর দিতাম গতকাল আমি ফুটবল খেলেছিলাম, গতকাল ফুটবল খেলেছিলাম, আমি জোর দিচ্ছি। সাপোজ কেউ তোমাকে বললো তুমি তো গতকাল খেলছি, তুমি তো গতকাল শুধু পড়েই যাচ্ছ পড়েই যাচ্ছ, গতকাল তুমি শুধু পড়েছো, কোনো রকম প্র্যাকটিস করোনি ফুটবলের, তো তুমি তাকে জোর দিয়ে বলে গতকাল আমি প্র্যাকটিস করেছি। তো এই যে গতকালের উপরে যে জোরটা দিলে, এই জোরটা যদি দিতে চাও তাহলে এই ইয়েস্টারডেকে কোথায় নিয়ে আসবে, এই ইয়েস্টারডেকে শুরুতে নিয়ে আসো। ক্লিয়ার হলো ব্যাপার? আশা করি বুঝতে পেরেছ। সে গতকাল ফুটবল খেলেছিল, হিয়ের জন্য কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নেই। হিয়ের জন্য প্লেড বসছে, এটা নিয়ে আলোচনা করেছি। আর এখানে ইয়েস্টারডে, ইয়েস্টারডে মানে কাকে রিপ্রেজেন্ট করছে, হোয়েনকে রিপ্রেজেন্ট করছে। তোমরা আশা করি এটা দেখতে পাচ্ছ যে এটাও রয়েছে, আমি গতকাল ফুটবল খেলেছিলাম, আই প্লেড ফুটবল ইয়েস্টারডে। তুমি গতকাল খেলেছিলে, ইউ প্লেড ফুটবল ইয়েস্টারডে। ইয়েস্টারডে মানে হোয়েনকে রিপ্রেজেন্ট করছে। আর হোয়েন মানে কাকে রিপ্রেজেন্ট করছে, হোয়েন মানে কাকে বোঝায়, টাইমকে বোঝায়। এটা হচ্ছে টাইমকে রিপ্রেজেন্ট করছে। তো কি বুঝলাম, যখনই সেন্টেন্সে হোয়েনকে অ্যাড করবে সাধারণত তারা বাক্যের শেষে থাকে, যদি বাক্যের শুরুতে অ্যাড করো তার মানে তার উপরে জোর দেওয়ার চেষ্টা করছো। চলে আসি এর পরের দিকে। তো এবার দেখি যে আগের সেন্টেন্সের সাথে ভালো করে বাংলা সেন্টেন্সটা দেখে নাও, সেকেন্ডটাই দেখে নাও ভালো করে। এই যে এটার সাথে সেকেন্ডটা ভালো করে দেখে নাও, সে গতকাল ফুটবল খেলেছিল। আর চলে আসি পরেরটাতে, সেকেন্ডে, সে গতকাল মাঠটিতে ফুটবল খেলেছিল। আরে তার মানে আবার আর একটা কিছু অ্যাড করেছি, আবার আর একটা কিছু অ্যাড করেছি। আচ্ছা সবার আগে বুঝি যে এই সেন্টেন্সে কী কী ঘটনা রয়েছে। সে, সে মানে হু দ্বারা প্রশ্ন করলে পাওয়া যাচ্ছে। আচ্ছা গতকাল, গতকাল মানে হোয়েন দ্বারা প্রশ্ন করে পাওয়া যাচ্ছে কখন খেলেছিল। আচ্ছা ফুটবল মানে হোয়াট দ্বারা প্রশ্ন করলে পাওয়া যাচ্ছে কি খেলেছিল। আচ্ছা এবার মাঠটি, এবার মাঠটি, এবার বলো যে এটা কি দ্বারা প্রশ্ন করলে পাওয়া যাচ্ছে, মানে কি দ্বারা প্রশ্ন করলে এটা পাওয়া যাচ্ছে। সে খেলেছিল, কে খেলেছিল, সে, হু দ্বারা প্রশ্ন, ঠিক আছে। কি খেলেছিল, হোয়াট দ্বারা প্রশ্ন করলে পাওয়া যাচ্ছে ফুটবল। কখন খেলেছিল, গতকাল খেলেছিল। এবার প্রশ্ন হচ্ছে মাঠটিতে, কোথায় খেলেছিল, মাঠটিতে। তার মানে কি বুঝতে পারছি, হয়ার। এখানে আমি নতুন জিনিস অ্যাড করলাম, সেটা হচ্ছে হয়ার। এই যদি কোনো সেন্টেন্সে এবার হয়ারও থাকে, একই সেন্টেন্সে হু আছে, হোয়েন আছে, হয়ার আছে, হোয়াট আছে, এবার তুমি কাকে কোথায় বসাবে, এটাই হচ্ছে প্রশ্ন। পজিশনগত এরর আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো দেখো এই সেন্টেন্সে কি কি আছে, হু আছে, তারপরে রয়েছে হোয়েন আছে, রয়েছে হয়ার আছে, আর রয়েছে হোয়াট আছে। সেন্টেন্স আরও কিছু থাকতে পারে, থাকতে পারে হাউও থাকতে পারে, এইচ ও ডাব্লিউ হাউ। তো
এদেরকে কাকে কোথায় বসাবে এইখানে খুব কনফিউশন চলে আসে। তো এর আমি একটা সিম্পল রুলস বলে দিই, ভালো করে বুঝে নাও, তারপরে দেখো এইখানকার জিনিসে যখন আসবো ফেরত আসবো খুব ইজি হয়ে যাবে। চলে আসি পরের স্লাইডে। তো আমি যেটা বলতে চাইছিলাম যে এই যে প্রবলেম, যে এরা কোথায় বসবে, এদের প্রবলেম সলভ করার জন্য আমরা এমপিটি কে মনে রাখবো। এমপিটি জাস্ট মাথায় রাখো, এমপিটি এমপিটি এমপিটি। এম এর ফুল ফর্ম হচ্ছে ম্যানার, পি এর ফুল ফর্ম হচ্ছে প্লেস, আর টি এর ফুল ফর্ম হচ্ছে টাইম। আচ্ছা, একটু আগে আমরা হোয়েন দ্বারা কোশ্চেন করে পাচ্ছিলাম না অ্যান্সার, তারপরে আমরা হয়ার দ্বারা কোশ্চেন করে অ্যান্সার পেতে পারি। হয়ার দ্বারা যদি কোথাও প্রশ্ন করি, যেমন দেখো এখানে সে কোথায় ফুটবল খেলছিল, হয়ার দ্বারা প্রশ্ন করছো, অ্যান্সার কি আসছে মাঠটিতে। তো এটা পজিশন মানে এটা প্লেস, তাহলে প্লেস যদি আমরা চাই, প্লেসকে আমরা কীভাবে বার করবো, হয়ার দ্বারা প্রশ্ন করে। অনেক সেন্টেন্সে হাও দ্বারাও প্রশ্ন করে পাওয়া যায়, হাও মানে কিভাবে, তো সেটাকে বলা হয় ম্যানার। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে ভালো করে বোঝো, সবার আগে তো একটা সাবজেক্ট বসে, তারপরে একটা ভার্ব বসে, তারপরে অবজেক্ট বসে, ডাইরেক্ট অবজেক্ট ইনডাইরেক্ট অবজেক্ট বসে, আর তারপরে যদি এগুলো বসে, তারপরে যদি এরকম থাকে ধরো হচ্ছে প্লেস আছে, টাইম আছে, আর ম্যানার আছে, তিনটে জিনিসই দেওয়া আছে, প্লেস আছে, ম্যানার আছে, আর টাইম, এই তিনটে জিনিসই দেওয়া আছে। প্রশ্ন হচ্ছে এই তিনজনের মধ্যে কে আগে বসবে, প্লেস বসবে, ম্যানার বসবে না টাইম বসবে। তো এখানে আমি সিকোয়েন্স অনুসারে দিয়ে দিয়েছি এমপিটি। সবার আগে ম্যানার বসে সেন্টেন্সে, 1 নম্বরে ম্যানার বসে, 2 নম্বরে প্লেস বসবে, আর 3 নম্বরে কি বসবে, টাইম বসবে। আশা করি বুঝতে পারলে। তো চলো এক্সাম্পলের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করি। হি প্লেইড ফুটবল, এটা তো বুঝতে পারলে সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট। এবার প্রশ্ন হচ্ছে অন দ্য ফিল্ড, তার মানে এটা হয়ার দ্বারা প্রশ্ন করে বার হলো, আর ইয়েস্টারডে মানে হোয়েন। প্রশ্ন হচ্ছে আমি কাকে আগে লিখবো, ইয়েস্টারডেকে, হয়ারকে কি আমি শেষে লিখবো নাকি ইয়েস্টারডেকে, ইয়েস্টারডেকে আমরা হচ্ছে অন দ্য ফিল্ডের আগে লিখবো, এটা হচ্ছে প্রশ্ন। মানে হোয়েনকে কি হয়ারের আগে লিখবো নাকি হয়ারকে হোয়েনের শেষে লিখবো, নাকি যেটা আছে সেটাই ঠিক আছে। তো চলে আসি এখানে আরেকবার, আমি কি বললাম এমপিটি মাথায় রাখবো, এমপিটি, এমপিটি মানে প্রথমে ম্যানার, তারপরে প্লেস, তারপরে টাইম। আচ্ছা, এখানে দেখো কি আছে, এখানে সবার প্রথমে এটাকে বোঝো যে অন দ্য ফিল্ড, অন দ্য ফিল্ডটা কি আছে, কাকে শো করছে, প্লেসকে শো করছে, এটা হচ্ছে প্লেস, আর এটা কাকে শো করছে, এটা টাইমকে শো করছে, ইয়েস্টারডে। তাহলে আমরা জানি এমপিটি, তাহলে সবার প্রথমে ম্যানার বসে, তারপরে প্লেস, তারপরে টাইম। তো এখানে তো প্লেস বসে রয়েছে আগে, তারপরে কি বসেছে, টাইম বসেছে, তাহলে তো এটা ঠিক আছে, এটা তো তাহলে ঠিক আছে। তো বুঝতে পারলাম ব্যাপারটা, আশা করি তোমরা ঘটনাগুলোকে বুঝতে পারছো। তো এরকমভাবেই আমি বোঝানোর চেষ্টা করছি যাতে তোমরা মোটামুটিভাবে একটা ওভারঅল আইডিয়া নিতে পারো, আর এরপরে প্র্যাকটিস। আচ্ছা, তোমাদের মনে আরও কিছু জনের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার আপনি অন দ্য ফিল্ড কেন করেছেন, আমি তো অনেক জায়গায় দেখেছি ইন দ্য ফিল্ড। একদম হয় ইন দ্য ফিল্ড, অন দ্য ফিল্ডও হয়, ইন দ্য ফিল্ডও হয়। তবে গ্রামারিয়ানরা যা সূক্ষ্ম একটা ডিফারেন্স বার করেছে, গ্রামারিয়ানরা বলেছে যে অন দ্য ফিল্ড হচ্ছে, সাপোজ ধরো তুমি কোনো ফুটবল প্লেয়ার, ক্রিকেট প্লেয়ার, মানে তুমি কোনো প্লেয়ার, অ্যাথলিট, অথবা তুমি কোনো কোচ, অথবা খেলা রিলেটেড তুমি কোনো জায়গায় তুমি যদি মাঠে কোনো কিছু করো, তবে সেখানে অন বসাও, ও এন, অন। এবার তুমি ধরো হচ্ছে তাহলে ইন কোথায় বসাবো, তুমি ধরো মাঠের মধ্যে হাঁটছো, ধরো এমন মাঠ যে মাঠের মধ্যে ঘাস রয়েছে, যে মাঠের মধ্যে শস্য রয়েছে, তুমি এক্সারসাইজ করছো সেই মাঠে হাঁটছো, দৌড়াচ্ছ, সেই সমস্ত ক্ষেত্রে তুমি ফিল্ডের আগে ইন ব্যবহার করো। তো এইগুলো সূক্ষ্ম ডিফারেন্স, এগুলোর উপরে সবাই খুব একটা বেশি এক্সামিনার জোর দেবে না, কারণ এর উপরেও কিছু বিতর্ক রয়েছে। তো চলে আসি আর একটা জিনিসে। এবার আমরা বলো লাস্ট এই যেটা থার্ড এক্সাম্পল, এখানে বলো অন দ্য ফিল্ড কি ঠিক আছে নাকি ইয়েস্টারডেকে আমি অন দ্য ফিল্ডের আগে লিখে দেবো। তোমরা বলে এটা তো প্লেস বোঝাচ্ছে আর এটা বোঝাচ্ছে টি, তাহলে আমরা জানি আগে প্লেস বসে তারপরে টি বসে, আগে প্লেস তারপরে টি। তোমাদের মনে এটাও জাগতে পারে স্যার আমি কি এই ক্ষেত্রে ইয়েস্টারডেকে কি শুরুতে লিখতে পারি? আরে অবশ্যই লিখতে পারো, আমি তো ওটা বলেই দিয়েছি লিখতে পারো। কোন ক্ষেত্রে? যখন জোর দেবে সেই ক্ষেত্রে। পরেরটা তো তোমরা দেখতেই পাচ্ছ যে পরেরটা কি, এটা আমি একবার পড়ে দিই, হয়তো আমার জন্য তোমরা দেখতে পাচ্ছ না। ইউ প্লেইড ফুটবল অন দ্য ফিল্ড ইয়েস্টারডে, সেম জিনিস। দেখো সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট সম্পর্কে আমি বলছি না, যেহেতু আমি এর আগেই সেটা বর্ণনা করে এসছি। চলে আসি পরেরটাই। এবার তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে স্যার আপনি তো ম্যানার দিয়ে কিছুই বলেননি, আপনি তো তখন প্লেস আর টাইম দিয়ে বলেছেন, ম্যানার দিয়ে তো আপনি কিছুই বলেননি। তো এবার আমি একটু দেখানোর চেষ্টা করি। সে গতকাল বলছে যে সে গতকাল আমাকে ক্লাসরুমে একটি বই দিয়েছিল ক্রুদ্ধভাবে। এটা একটু বুঝে নেবে, এটা হচ্ছে ক্রুদ্ধভাবে। সে গতকাল আমাকে ক্লাসরুমে একটি বই দিয়েছিল ক্রুদ্ধভাবে। আচ্ছা তাহলে সবার আগে বলো এখানে ভার্বকে, ভার্ব হচ্ছে দিয়েছিল,
কে দিয়েছিল? সে দিয়েছিল। তাহলে এটা হয়ে গেল হু দ্বারা প্রশ্ন। গতকাল কখন দিয়েছিল, মানে হোয়েন দ্বারা প্রশ্ন। কাকে দিয়েছিল? আমাকে দিয়েছিল হুম দ্বারা প্রশ্ন। তারপরে কোথায় দিয়েছিল? ক্লাসরুমে দিয়েছিল, তার মানে হোয়ার দ্বারা প্রশ্ন। আচ্ছা কি দিয়েছিল? একটি বই দিয়েছিল, হোয়াট দ্বারা প্রশ্ন। তার মানে এখানে বুঝতে পারছো হুম আর হোয়াট, এখানে দুটো অবজেক্ট রয়েছে। তো অবজেক্ট রয়েছে, অসুবিধার কোনো কিছু নেই, দিয়েছিল। এবার আরেকটা জিনিস রয়েছে ক্রুদ্ধভাবে। কেমনভাবে বইটা দিয়েছিল? ক্রুদ্ধভাবে। আর ক্রুদ্ধভাবে মানে হচ্ছে কিভাবে দিয়েছিল? হাউ দ্বারা প্রশ্ন করে। মানে সে যখন বইটা দিয়েছিল তখন কেমনভাবে দিয়েছিল, তার মুডটা কেমন ছিল? ক্রুদ্ধভাবে দিয়েছিল। হয় না অনেক সময় যে আমার বই অন্য কারোর কাছে রয়েছে, আমি চেয়ে বসলাম যে আমাকে একটু বইটা দিস রে, সে যখন দিচ্ছে খুব রেগে রেগে দিচ্ছে, সেটাই আমি বলতে চাইছি ক্রুদ্ধভাবে। তো এটার একাধিকের ট্রান্সলেশন হতে পারে, জাস্ট আমি বোঝাতে চাইছি এমপিটির ব্যাপারটা। তো দেখি আমি এটা দ্বারাই করার চেষ্টা করি। সবার প্রথমে সাবজেক্ট লিখলাম, ভার্ব লিখলাম, তারপরে দেখো অবজেক্ট লিখলাম, মানে ইনডাইরেক্ট অবজেক্টকে শুরুতে লিখলাম, তারপরে দেখো ডাইরেক্ট অবজেক্ট লিখলাম। মানে যে জীবিত দুটো অবজেক্ট রয়েছে দেখো, আমাকে আর রয়েছে একটি বই, এই দুটোই অবজেক্ট রয়েছে। এবার বলো কে জীবিত, আমি জীবিত নাকি বইটা জীবিত? আমি জীবিত, তাই আমি হচ্ছে মিকে আগে লিখলাম। তোমরা চাইলে আবুককেও আগে লিখতে পারো, তার জন্য একটা ছোট প্রিপোজিশন অ্যাড করতে হবে। তো আমি অত কিছুর মধ্যে এখন যাচ্ছি না। হি গেভ মি আ বুক। তারপরে প্রশ্ন হচ্ছে, এবার দেখো এখানে কি বোঝাচ্ছে? অ্যাংগ্রিলি মানে কিভাবে দিয়েছিল? হাউ দ্বারা। ম্যানারকে বোঝাচ্ছে। কোথায় দিয়েছিল? ইন দ্য ক্লাসরুম। তাহলে প্লেসকে বোঝাচ্ছে। কখন দিয়েছিল? ইয়েস্টারডে দিয়েছিল। হোয়েন দ্বারা প্রশ্ন করে পাওয়া যাচ্ছে। হোয়েন তার মানে এটা কি দাঁড়াচ্ছে? টাইমকে রিপ্রেজেন্ট করছে। আচ্ছা এবার আমাকে বলো যে এইটার কি সিকোয়েন্স ঠিক আছে? তো আমরা জানি এমপি মানে ম্যানার, তারপরে প্লেস, তারপরে টাইম বসে। দেখো তো এখানে ম্যানার প্লেস টাইম আছে কি না? অবশ্যই আছে। তো সবার প্রথমে ম্যানার বসলো কেমনভাবে, তারপরে প্লেস বসলো, তারপরে টাইম বসলো। এখানে কি আমি টাইমকে আগে নিয়ে যেতে পারি? অবশ্যই নিয়ে যেতে পারি, কোনো অসুবিধা নেই। এমনকি এটাও আমরা করতে পারি, অ্যাংগ্রিলি যেটা রয়েছে হাউকে যদি আমি জোর দিতে চাই তবে আমরা সাবজেক্টের পরেও অ্যাংগ্রিলিকে নিয়ে আসতে পারি, কিন্তু এটা রেয়ার কেসে। তো আমি ওগুলো সম্পর্কে বলছি না, জেনারেল কেসে তবু আমি লিখে দিয়েছি। যেমন দেখো ইয়েস্টারডেকে আমরা শুরুতে নিয়ে আসতে পারি, এটাকেও আমি লিখে দিয়েছি। তো লাস্ট আজকের পয়েন্টটা বলি, কারণ ভিডিওটা খুব লং হয়ে গেল, বুঝতেই পারছো তোমরা। আচ্ছা আজকে এই পর্যন্তই থাক, কারণ ভিডিওটা লং হয়ে গেল। আর যদি মনে হয় যে এরপরেও কোনো কিছু দরকার আছে তো আমাকে বলো, এর পরের ভিডিও যদি মনে করো যে না উপকৃত হচ্ছ তবেই বলো, কিন্তু যদি মনে করো যে বুঝতে পারছো, যে উপকারে লাগছে তবেই বলবে। কারণ দেখো টোটাল গ্রামার দেখানো তো পসিবল নয়, কিন্তু ছোট ছোট দুই একটা পয়েন্ট আছে যার দরুন তোমরা কিছুটা লিখতে পারবে। আর এই যে টোটাল ঘটনা বললাম না, একে খুব সুন্দরভাবে পড়ো, খুব ভালোভাবে বোঝো, এটাই একমাত্র আমার বলার থাকবে। ভালো করে প্র্যাকটিস করো প্রত্যেকে।